অভিনয় দিয়ে কত কী না করেছেন এই ভদ্রলোক। তার অভিনয়ে মানুষ হেসেছে, কেঁদেছে এবং বিস্মিত হয়েছে। অনেকেই অবাক হয়ে দেখেছেন তার অভিনয় ক্ষমতা কতটা প্রবল, কতটা বিস্ময়কর। অভিনয় সম্পর্কে মোটামুটি ধারণা রাখা কিংবা একজন সত্যিকারের চলচ্চিত্র এবং নাট্যপাগল দর্শকদের কাছে তার চাইতে প্রিয় অভিনেতা খুব কমই আছেন। কে তিনি? বুঝতে পারছেন না? তিনি আমাদের তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরিদী, যার স্মৃতিচারণে এখনও অনেক ভক্তের শরীরে কাঁপুনি ধরে। কোনোভাবেই মেনে নিতে পারেন না তার চলে যাওয়াকে। ১৯৬৫ সালে মাত্র ১৩ বছর বয়সে একবার তিনি বাবার বেতন থেকে ১০ টাকা চুরি করেছিলেন। সেই টাকার কথা তাকে জিজ্ঞাসা করা হলে এমন একটা ভাব নেন যেন টাকা চুরি করার প্রশ্নই আসে না। এই মিথ্যে ভাব নেওয়ার পরেই হুমায়ুন ফরিদী নিজের অভিনয় প্রতিভা সম্পর্কে সেদিনই বুঝতে পেরেছিলেন, আর সেখান থেকে তার পথ চলা শুরু। তারপর অর্জন করেছেন কত সম্মান, কত ভালোবাসা। এর মাঝে কিছু আক্ষেপও রয়েছে। আমাদের আজকের আয়োজনে জানব হুমায়ুন ফরিদী সম্পর্কে সেই সকল অজানা তথ্য ও তার জীবনের অনেক অবাক করা গল্প। কিংবদন্তি এই অভিনেতার অভিনয় আপনাকে বিমোহিত করে থাকলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ৫২ ভাষা আন্দোলনের সময় ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদী। বাবা এটিএম নুরুল ইসলাম ছিলেন জুরি বোর্ডের কর্মকর্তা। বাবার বদলির চাকরির সুবাদে ফরিদীকে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর সহ অসংখ্য জেলায় ঘুরতে হয়েছে। তার মা বেগম ফরিদা ইসলাম একজন গৃহিণী ছিলেন। ছোটবেলায় তার ছন্নছাড়া স্বভাবের কারণে ফরিদীকে পাগলা, সম্রাট, গৌতম এরকম বিভিন্ন নামে ডাকা হতো। ছোটবেলায় তিনি ছিলেন খুবই দুরন্ত এবং অস্থির। এক জায়গায় কিছুক্ষণ যেন থাকতেই পারতেন না, আর সারাক্ষণ অনর্গল কথা বলতেন। তিনি কিছুটা বাচাল ধরনের ছিলেন। ছোটবেলায় তিনি হতে চাইতেন ঠিক বাবার মতো। আবার তার খুবই অতিরিক্ত খাওয়ার ইচ্ছে ছিল। তা একবার চিন্তা করেছিলেন যে তিনি বড় হয়ে একজন বাবুর্চি হবেন, কিন্তু তা আর সম্ভব ছিল না। তার পকেট খরচের চেয়ে সিনেমার টিকিটের দাম বেশি হওয়ার কারণে তিনি একবার এও চিন্তা করেছিলেন যে সিনেমা হলের গেটকিপার হওয়া যাক। সেই সময় ১০-১১ বছর বয়সে তার মাথায় এইসব উল্টোপাল্টা চিন্তায় ঘুরে বেড়াত। প্রাথমিক শিক্ষা নিজগ্রাম কালীগঞ্জে। মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে পাশ করে চাঁদপুর সরকারি কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। এরই মাঝে ৭ম শ্রেণীতে পড়ার সময় এক গার্লস স্কুলের শিক্ষিকার প্রেমে পড়ে যান তিনি। অদ্ভুত এর চিন্তাভাবনা, তাই নয় কি? ১৯৭০ সালে ইন্টারমিডিয়েট পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেন। এলো ৭১, চলে গেলেন যুদ্ধে। ৯ মাসের যুদ্ধের পর লাল সবুজের পতাকা নিয়ে ঢাকায় ফিরলেও ঢাকা ভার্সিটিতে আর ফেরা হয়নি। টানা ৫ বছর বোহেমিয়ান জীবন কাটিয়ে শেষে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এমএ পাশ করে বের হওয়ার পর কিছুদিন ব্যবসা এবং চাকরির চেষ্টাও করেছেন, কিন্তু সেখানে উৎকোচ দিতে হয়। আর তাই তো তিনি ফিরে এসেছিলেন অভিনয়ে। এর আগে ১৯৬৪ সালে মাত্র ১২ বছর বয়সে কিশোরগঞ্জে এক মহল্লার নাটক এক কন্যার জনক নামে একটি নাটকে তিনি প্রথম অভিনয় করেছিলেন। রক্তে ছিল তার অভিনয়। সূর্যের মতো তিনি যে একদিন আলো ছড়াবেনই এ তো জানাই ছিল। ১৯৭৬ সালে নাট্যজন সেলিম আল দিনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব। হুমায়ুন ফরিদী ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক। এই উৎসবে ফরিদীর নিজের রচনা এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও হিরুণময়ীদের বৃত্তান্ত সেরা হিসেবে বিবেচিত হয়েছিল। এরপর ঢাকা থিয়েটারে শকুন্তলা, ফণিমনসা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, মুনতাসির ফ্যান্টাসি এবং ভূতের মতো তুমুল জনপ্রিয় মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি রীতিমতো ঢাকা থিয়েটারের একজন প্রাণভোমরা হয়ে ওঠেন আর বনে যান সে সময়ের মঞ্চনাটকের অদ্বিতীয় ব্যক্তি। নাট্যপাড়ায় হুমায়ুন ফরিদী তখন শক্তিমানদের একজন, আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে তিনি সেলিম আল দিনের অত্যন্ত কাছের মানুষে পরিণত হয়েছিলেন। আতিকুল ইসলাম চৌধুরীর নিখোঁজ সংবাদ নাটকের মাধ্যমে টিভি নাটকে তার অভিষেক হয়েছিল। তবে ১৯৮৩ সালে সেলিম আল দিনের রচনা এবং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় সেই সময়কার তুঙ্গস্পর্শী জনপ্রিয় প্যাকেজ নাটক ভাঙনের শব্দশুনি নাটকে টুপিদারিওয়ালা গ্রামের মিচকা শয়তান সিরাজ তালুকদারের যে চারিত্রিক রূপ তিনি দিয়েছিলেন, আর সেই নাটকে তার সেই অমোঘ ডায়ালগ, আরে আমি তো পানি কিনি পানি, দুধ দিয়া খাইবা না খালি খাইবা বাজান, সেই নাটকে ফরিদীর সেই ডায়ালগটি সে সময় মানুষের মুখে মুখে রটে বেড়াত। এরপর একে একে করেছেন হঠাৎ একদিন, দূরবীন দিয়ে দেখুন, কোথাও কেউ নেই, বকুলপুর কত দূর, ভবের হাট, এরকম আরও অসংখ্য অগণিত তুমুল জনপ্রিয় টিভি নাটক। বাঙালির মধ্যবিত্ত সামাজিক জীবনধারাকে তিনি আনন্দে ভরে তুলে দিয়েছিলেন তার মন ছুঁয়ে যাওয়া অভিনয়ের মাধ্যমে। ফরিদীর নাটক মানে বিটিভির সাদাকালো পর্দায় পুরো বাঙালির চোখ আটকে যাওয়া। তিনি কখনোই হতাশ করতেন না। এত প্রাণবন্ত এবং এত জীবন্ত যেন আমাদের চারপাশের মানুষগুলোই জীবন্ত হয়ে যেত হুমায়ুন ফরিদীর বিস্ময়কর অভিনয়ে। বিখ্যাত সংসপ্তক নাটকে হুমায়ুন ফরিদীর কানকাটা রমজান চরিত্রের অভিনয় যারা দেখেছেন তারা ফরিদীকে স্থান দিয়েছেন একেবারে হৃদয়ের মাঝখানে। ১৯৯০-এর দশকে
তিনি সিনেমার রূপালী জগতে পা রেখেছিলেন। 90-এর গোড়া থেকেই হুমায়ুন ফরিদীর বড় পর্দার জীবন শুরু হয়েছিল। বাণিজ্যিক এবং বিকল্পধারা মিলিয়ে প্রায় 250টি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। নেগেটিভ কিংবা পজিটিভ, অর্থাৎ নায়ক এবং খলনায়ক দুই চরিত্রতেই তিনি ছিলেন অত্যন্ত সাবলীল। এক কথায় যাকে বলে ভার্সেটাইল। একসময় মানুষ আর নায়ককে নয়, বরং একজন ভিলেনকে দেখতেই হলে যেতেন। আর সেই অপ্রতিদ্বন্দ্বী খলনায়ক হলেন হুমায়ুন ফরিদী। প্রায় 1.5 দশক ধরে তিনি দর্শকদেরকে প্রায় চুম্বকের মতো সিনেমা হলে আটকে রেখেছিলেন। 2003 সালের পর সিনেমা প্রায় ছেড়ে দিলে দর্শকও হল বিমুখ হতে শুরু করে। তার অভিনীত শেষ সিনেমা এক কাপ চা 2014 সালে মুক্তি পায়। নাটকে অসামান্য অবদানের স্বীকৃতি মেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মাননা। আর 2004 সালে মাতৃত্ব সিনেমাতে সেরা অভিনেতা হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে তিনি কিছুদিন অতিথি শিক্ষক হিসেবেও পাঠদান করেছিলেন। হুমায়ুন ফরিদী ছিলেন একজন ভোজন রসিক। তিনি খেতে খুবই পছন্দ করতেন। তিনি মনে করতেন যে পৃথিবীর বেশিরভাগ সৃষ্টিশীল মানুষই মূলত খাদ্যরসিক। খেলাধুলাও খুব পছন্দ করতেন তিনি, আর ক্রিকেট ছিল তার সবচেয়ে প্রিয় খেলা। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ক্রিকেট খেলেছেন, সে সময় নিয়মিত। সচিন টেন্ডুলকার ছিল তার প্রিয় ব্যাটসম্যান, আর বাংলাদেশের বাইরে প্রিয় দল ছিল শ্রীলঙ্কা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি শিকার বন্ধ হয়েছিল হুমায়ুন ফরিদীর হাত ধরেই। বাঁচো এবং বাঁচতে দাও, প্রায় এই ধরনের একটা ফিলোসফিক্যাল কথা বলতেন হুমায়ুন ফরিদী। সহ অভিনেতাদের কাছে তার দরাজ দিলের কথা শুনতে পাওয়া যায়। নাট্যাঙ্গনে নাকি একটি কথা প্রচলিত ছিল, যদি টাকা লাগে তবে হুমায়ুন ফরিদীর কাছ থেকে ধার নাও, কারণ সেই ধার নেওয়া টাকার তোমাকে কখনোই ফেরত দিতে হবে না। কাউকে টাকা ধার দিলে তা নাকি বেমালুম ভুলে যেতেন তিনি, তাই কোনোদিনও আর টাকা ফেরতও চাইতেন না। একবার সেটে নাকি চঞ্চল চৌধুরীকে দুপুরের খাবারে ভর্তা দিয়ে খেতে দেখেছিলেন। চঞ্চলের ভর্তা পছন্দের কথা শুনে একদিন বাসায় নানা রকমের ভর্তা বানিয়ে তাকে তিনি দাওয়াত করেছিলেন। চঞ্চল তখন পাবনাতে। রাত 2টায় তিনি ঢাকা ফিরলে ওই রাতেই নাকি ফরিদীর বাসায় যেতে হয়েছিল চঞ্চলকে সেদিন দাওয়াত রক্ষা করতে। গিয়ে দেখেন প্রায় 50 রকমের ভর্তা সামনে নিয়ে বসে আছেন হুমায়ুন ফরিদী। আরেকবার নাকি হুতাপাড়া থেকে সুবর্ণার জরুরি ফোন পেয়ে রাত 2টার পর ঢাকায় রওনা হন। হঠাৎ তার মনে পড়ে যায় প্রোডাকশন বয় ইসমাইলকে কোনো টিপস দেওয়া হয়নি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে বহুদূর এসে নিজে আবারও গাড়ি চালিয়ে তিনি সেটে ফিরে গিয়েছিলেন। ওই রাতেই ইসমাইলকে কিছু টিপস দিয়ে আবারও তিনি ঢাকায় ফিরে গিয়েছিলেন। এরকম আরও অনেক গল্প রয়েছে যা কিনা তার বিশাল হৃদয়েরই প্রমাণ দেয়। স্বাধীনতার পর সহপাঠীর বোন নাজমুল আরা বেগম মিনুর গলায় বেলি ফুলের মালা দিয়ে তিনি বিয়ে করেছিলেন। মিনু তাকে বোহেমিয়ান জীবন থেকে সংসারের সাজানো সজ্জা পেতে দিয়েছিলেন যেন হুমায়ুন ফরিদী একটু সংসারী হন। তবে তিনি ধরে রাখতে পারেননি, আর তা টেকেও নি। প্রথম প্রেমের সেই মালা ছিঁড়ে অতঃপর তিনি সুবর্ণ মোস্তফার গলায় মালা পরিয়েছিলেন। না ফেরার দেশে পাড়ি জমানোর বছর 4 আগে সেই বন্ধনও একসময় ভেঙে যায়। সেই বন্ধনও আর টেকেনি। টিকে থাকে শুধু সারারাত ইসলাম দেবজানি, ফরিদী মিনুর ভালোবাসার বেলিফুল একমাত্র কন্যা। আমরা যারা 90 দশকের সিনেমা দর্শক, তারা যেন ফরিদীর একটু বেশিই ভক্ত। রেডিওতে তখন গাজী মাঝারুল আনোয়ারের কণ্ঠে সদ্য মুক্তি পাওয়া সিনেমার কথা শুনতাম। মাঝে মাঝে হুমায়ুন ফরিদীর ডায়লগ শোনানো হতো। রেডিওতে ফরিদীর নাম শুনলেই সে সময় সবারই কান উৎকর্ণ হয়ে উঠত। নিকটবর্তী হলে সেই সিনেমা আসলেই সবাই যেন হামলে পড়তাম আমরা। মনে পড়ছে একটি সিনেমায় অসংখ্যবার ফরিদীর সংলাপ ছিল, আরে মাফ দে রে মাফ দে, লাশের মাফ দে। ভিলেন হিসেবে কোনো শত্রুর চেহারা মনে পড়লেই চোখ দুটো কাঁচের গুলির মতো ঘোরাতেন আর খ্যাস খ্যাস করে হাসতে হাসতে বলতেন, আরে মাফ দে রে মাফ দে, লাশের মাফ দে। অসংখ্য সিনেমার ডায়লগ মনে পড়ছে, কিন্তু সেসব আর উল্লেখ করার যথেষ্ট পরিসর কোথায়। একান্ত ব্যক্তিগত জীবনে অসম্ভব অভিমানী এই শিল্পী জীবনকে পিষে ঘষে পুড়িয়ে জীবনকে ধরে রাখার চেষ্টা করে গেছেন। এখনও দুচোখ বন্ধ করলেই তার অট্টহাসিতে কাঁচ ভাঙার শব্দ শুনি। বিস্ময়ে জাগানিয়া অভিনেতা হুমায়ুন ফরিদী সত্যি এখনও আমাদেরকে ঘোরের মধ্যে নিয়ে যান। এমন ক্ষমতা কজনের আছে বা কজনেরই থাকে। তিনি বিশ্বাস করতেন বন্ধুত্বের কোনো বয়স হয় না, সবাই ছেড়ে যায় কিন্তু বন্ধুরা থেকে যায় আজীবন। তিনি স্টাইল করতেন নিজের মতো, কখনো শার্ট ইন করা বা গুটিয়ে পড়তেন না। দিন যায়, মাস যায়, বছর পেরোয়। মিডিয়া জগৎ থেকে টেলিভিশন, সিনেমার পর্দা থেকে মঞ্চের রহস্যময় দুনিয়া, সব জায়গাতেই তার অনুপস্থিতি যেন দিন দিন তীব্র হয়ে উঠছে। জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চ, বেইলি রোডের নাটকপাড়া, এফডিসির রংমহল, সবকিছুই হুমায়ুন ফরিদী ছাড়া খাঁখা করছে। তিনি ঠাঁই নিয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ে এবং তাদের মগজে এবং মননে। ফরিদী আছেন পৃথিবীর সমস্ত নাট্যমঞ্চের ড্রেসিং রুমে আর পাটাতনে। আছেন তিনি রূপালী পর্দার আড়ালেও, আর থাকবেন তিনি অনন্তকাল। তিনি তার 60তম জন্মদিনে শেক্সপিয়রের কিং লিয়ারে অভিনয়ের বাসনা ব্যক্ত করেছিলেন, কিন্তু সেই বাসনার পূর্ণ হয়নি। 60 বছর পূর্ণ হবার আগেই বহু অজানা এবং অপূর্ণ বাসনা নিয়ে তাকে চলে যেতে হয়েছে সেই না ফেরার দেশে।
দেশের সিনেমা নাটক নির্মাণ জগতের বোদ্ধারা কেউ কেউ দাবি করেন যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নির্মাণের কারিশমা দিয়ে সে সময় যদি ফরিদিকে পরিপূর্ণভাবে ব্যবহার করা যেত তবে উপমহাদেশের শীর্ষ সারির একজন অভিনেতা হিসেবে শুধুমাত্র তার নামটি সমুজ্জ্বল হয়ে থাকত। সহজ সরল এই অভিনেতার জন্ম হয়েছিল 1952 সালের 29 মে, আর তার প্রস্থান হয়েছিল 2012 সালের 13 ফেব্রুয়ারি। আদতে তার মতো কিংবদন্তির কি মৃত্যু আছে? তিনি তো বেঁচে থাকবেন তার জন্য টিভি সেটের সামনে বসা কোটি কোটি মানুষের হৃদয়ে। প্রিয় ভিউয়ার্স, কোটি কোটি মানুষের মাঝে একজন সেই হুমায়ুন ফরিদি, আপনার অন্তরে কি তিনি আজও বেঁচে রয়েছেন? কতটা মিস করেন কিংবদন্তি এই অভিনেতাকে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এমনকি তার অভিনীত কোন নাটক কিংবা সিনেমা কিংবা কোন চরিত্রের কথা আপনার সবচেয়ে বেশি মনে পড়ছে তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। বাংলা চলচ্চিত্রে ও নাট্যাঙ্গনে প্রভাবশালী এই অভিনেতার জীবনের কথা নিয়ে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন। আরও এমনি তারকাদের জীবনের কথা ও নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।